বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার যে 4 দিনের ম্যাচটা রয়েছে, সেকেন্ড আনঅফিসিয়াল টেস্ট যদি বলি আমরা, সেটা লাঞ্চে গেছে বাংলাদেশ এই মুহূর্তে, এবং শুরুটা বাংলাদেশ চমৎকার করেছে। বিনা উইকেটে 113, মানে নাইম শেখ এবং এনামুল বিজয়, যেই নাম দুটোর কথা আমরা শুরু থেকে বারবার বলে এসেছি, তাদের থেকে আমরা ঘরোয়াতে যে পারফরমেন্স দেখেছি, আন্তর্জাতিকেও আমরা সেরকম দেখতে চেয়েছিলাম, এবং ফাইনালি একেবারে মানে সেরকম একটা সেই সুলভ একটা জুটি আমরা ওপেনিং জুটিতেই দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি, এবং ওপেনিং জুটিতে যেটা বলা হচ্ছিল যে তামিম পরবর্তী যুগে যারা আসলে ওপেন করছিলেন, জয়, জাকির, তারা আসলে ঠিক ওই অ্যাটাকিং ব্যাটিংটা বা ওই যে বোলারদের উপর প্রেশার ক্রিয়েট করা, নতুন বলেই অপোনেন্টের উপর চাপটা তৈরি করা, সেই কাজটা করতে পারছিলেন না। বরংশ ডিফেন্সিভ মোডে খেলতে গিয়েই তারা খুব দ্রুত আউট হয়ে যাচ্ছিলেন। ফলে বলা হচ্ছিল যে যারা শট খেলতে পারেন সেই ধরনের ওপেনার যদি খুঁজে পাওয়া যায়, সেটা হয়তো বা বাংলাদেশের জন্য কাজে দিতে পারে। সে কারণে এনামুল হক বিজয় এবং নাইম শেখকে, যদিও তারা ওয়ানডে এবং টি20তে পারফর্ম করেছেন, তারপরও তাদেরকে এই ফরম্যাটের বিবেচনায় আনা হয়েছে যে তারা যেহেতু শট খেলতে পারেন, ফলে শুরু থেকেই সে আক্রমণটা করে যদি তারা প্রতিপক্ষের উপর প্রেশারটা ক্রিয়েট করতে পারেন। এবং আজকে আমরা যে সেকেন্ড 4th ডে ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তাই দেখেছি যে লাঞ্চের বিরতিতে বাংলাদেশ দল গেছে 113 রান করে। সেখানে নাইম শেখ 66 এবং এনামুল হক বিজয় তিনি আসলে 43 রান করে অপরাজিত আছেন, এবং দুজনেই কিন্তু বেশ কি বলবো যে অ্যাটাকিং ব্যাটিংটা, যে ধরনের ব্যাটিং করে আসলে অপোনেন্টের উপর প্রেশারটা ক্রিয়েট করা যায়, সেই ধরনের ব্যাটিং করেছেন। তবে যিনি আসলে মাঠ থেকে খেলাটা দেখেছেন, কমেন্টে করেছেন, তার কাছ থেকে শুনলে মনে হয় আরও একটু বেটার। আমরা একটু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, আমাদের সহকর্মী রিফাত তানভীর রাফি সেখানে আছেন, তার সাথে যদি একটু কানেক্ট করা যায়। রাফি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি কম বক্সে আছেন, বিরক্ত করছি আমরা একটু আপনাকে। ব্যাটিংটা দেখেছেন এনামুল হক বিজয় এবং নাইম শেখের, যেটা আমরা বলছিলাম যে এই দুজন আসলে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন। ফলে ওই যে টিপিক্যাল টেস্ট ক্রিকেট একেবারে ধরে ধরে সারাদিন ব্যাটিং করে, সেই ধরনের ব্যাটিং হয়তো বা তাদের কাছ থেকে আমরা দেখবো না, বাট অ্যাটাকিং ব্যাটিংটা দেখতে পারি প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য। এটা আসলে মেজাজটা কেমন দেখলেন, এবং এটা আসলে কতখানি ফলপ্রসূ বলে মনে হচ্ছে এখন পর্যন্ত? ডেফিনেটলি যথেষ্ট ফলপ্রসূ, এবং সোফার যেভাবে ব্যাট করে চলেছেন নাইম শেখ এনামুল হক বিজয়, 113 রানের জুটি গড়েছেন, কোনো উইকেট পড়েনি। শুরু ভাগে মনে হচ্ছিল যে আজকের প্রথম ইনিংসে ব্যাট করাটা খুব ডিফিকাল্ট হবে, যেহেতু গেল কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, উইকেটটা ঢাকা ছিল, অনেক ড্যাম্প একটা কন্ডিশন ছিল, সে কারণে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটাই মনে হচ্ছিল খানিকটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত কিনা। সেই ভীতি কিন্তু কাটিয়ে উঠেছেন দুজনে, এনামুল হক বিজয় এবং মোহাম্মদ নাইম শেখ চমৎকার ভাবে। নিউজিল্যান্ড সোফার 5 জন বোলার ইউটিলাইজ করেছে লাঞ্চের আগেই, সেটা খুবই রেয়ার। এখন তারা ব্রেক থ্রু এনে দিতে পারেনি। ক্রেডিট গোস টু বোথ দ্য ওপেনার্স। শুরু ধাক্কাটা সামলে উঠেছেন। প্রথম 1 ঘন্টা কিন্তু মিরপুরে খেলাটা খুব ডিফিকাল্ট, সেই ডিফিকাল্টি তারা উতরে গিয়েছেন। ইটস এ গুড স্টার্ট ফর বাংলাদেশ এই টিম। রাফি, ওয়েদারটা আজকে বেশ গরম, আজকে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, সো মানে এই ওয়েদারটা দু দলের প্লেয়ারদের ওপর কি ধরনের ইফেক্ট ফেলছে? আর লাঞ্চের পর মানে এই মুহূর্তে ব্রেক থ্রুটা সবচেয়ে বেশি দরকার, নিউজিল্যান্ডের বোলারদের স্ট্র্যাটেজিটা এখন আসলে কেমন হতে পারে? ডেফিনেটলি নিউজিল্যান্ডের বোলাররা কিন্তু যথেষ্ট অ্যাক্লিমেটাইজ হয়ে গিয়েছেন এখানে, ওয়েদারের সঙ্গে তারা পরিচিত, তারা বেশ কিছু জায়গায় অলরেডি ভ্রমণ করেছেন বাংলাদেশের। তবে আজকে ওয়েদারটা যথেষ্ট হিউমিড, আপনি খানিক আগেই বলছিলেন 73% হিউমিডিটি আছে, বৃষ্টির সম্ভাবনা আছে, আকাশে যথেষ্ট মেঘ জড়ো হচ্ছে, আবার খানিকভাবে রোদের ঝলকও আমরা দেখতে পাচ্ছি। সোফার ট্রিকি সিচুয়েশন, এবং বাংলাদেশের পক্ষেই এখন অব্দি ওয়েদার কন্ডিশন সবকিছুই আছে। তবে যে টেস্ট ক্রিকেট যেহেতু এটা রেড বল গেম, সেখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছিল, এই ম্যাচে একটা কামব্যাক করতে পারলে অ্যাটলিস্ট ড্র সিরিজটা শেষ করতে পারবে, এই একটা প্রত্যাশা। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাফি জানাচ্ছিলেন সেখান থেকে আপডেট। রাহুল, আসলে নিউজিল্যান্ডের বোলারদের এখন একটা ব্রেক থ্রু খুব বেশি করে দরকার, কারণ ওপেনিং জুটিটা বেশ ভালোভাবে এখন 4-এর ওপরে রয়েছে রান রেটটা, যেই গতিতে দুজনই আমার মনে হচ্ছে আমরা আশা করছি যে সেঞ্চুরির পথেই হাঁটছেন, যদি এখন একজনের 50 হওয়া বাকি আছে। বাট হ্যাঁ, অন্যদিকে কিন্তু ইমার্জিংয়েরও একই লাল বলের লড়াই চলছে। সো ইমার্জিংয়ের আমরা গতকালও দেখেছি বেশ ভালো পারফরমেন্স ছিল, সেঞ্চুরিও দেখেছি। ইমার্জিং দল থেকে আসলে এক্সপেকটেশনটা কতটা হচ্ছে?
এক্স্যাক্টলি, এবং ইমার্জিং দলের যে ওয়ানডে সিরিজটা হয়েছে সেখানে আমরা দেখেছি দারুণ একটা ওয়ানডে সিরিজ হয়েছে। বাংলাদেশ শেষে ওয়ানডে সিরিজটা জিতেছে, তবে 3টা ম্যাচই যে ধরনের ফাইটিং ম্যাচ হয়েছে, রাজশাহীতে খেলা হয়েছে এবং রাজশাহীর দর্শকরা পুরো মাঠ জুড়ে উপস্থিত ছিলেন, সব মিলিয়ে একটা দারুণ খেলা, দারুণ একটা সিরিজ আমরা কিন্তু উপভোগ করেছি বাংলাদেশের ক্রিকেটে। এবং এই দলটাই যখন 4 ডে ম্যাচ খেলছে, যদিও কিছু পরিবর্তন আছে, তবে সাদাত হোসেন দীপু ক্যাপ্টেন করা হয়েছে তাকে, এবং তার নেতৃত্বে বেশ কয়েকজন ইয়াং ক্রিকেটার, জেনুইনলি ইয়ং ক্রিকেটার খেলছেন। এবং আপনি যেটা বলছিলেন যে গতকালকে ভালো একটা শুরু আমরা দেখেছি, সেঞ্চুরি দেখেছি, তবে এরপর কিন্তু মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে সেরকম বড় পার্টনারশিপ আমরা দেখিনি। এবং 308 রানে বাংলাদেশ দল অল আউট হয়েছে, বাংলাদেশ ইমার্জিং দল, এবং শাহাদাত হোসেন দীপু তিনি আসলে সেকেন্ড হাইয়েস্ট রানটা করেছেন, 44 রান করেছেন। আমরা দেখেছিলাম 104 রানের সেঞ্চুরি ছিল। Exactly. 308 রানে অল আউটের পর এখন তাহলে সাউথ আফ্রিকার ব্যাটিং এর পালা, এবং দেখা যাক এই দল এবং ইমার্জিং দুটো দলের জন্য শুভ কামনা রইল, তারা যাতে এই আসলে সাদা পোশাকের ক্রিকেটটাতেও রাঙাতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.